নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। আজকে আমাদের বিশেষ টক শো 10,323। এই 10,323 একটি সংখ্যা যেটা আমাদের শুধু রাজ্যবাসী নয়, বলতে গেলে এখন ভারতবাসী এই সংখ্যাটা জেনে গেছে 10,323। এই 10,323 আসলে কিছু চাকরিচ্যুত শিক্ষক, সেই চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত প্রায় 138 জনের মতো আজকেও একজন মৃত্যুকে বরণ করেছেন। সেই 138 জন যে প্রয়াত হয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন কারণে, যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে শোক এবং শ্রদ্ধা আমরা নিবেদন করছি। সেই সঙ্গে আমরা তাদের পরিবার পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আমরা যে 10,323 যে প্রসঙ্গ, এই যে অভিশপ্ত একটি সংখ্যা, যে সংখ্যার ফলে চাকরিচ্যুত কিছু শিক্ষক আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অসহায়ের মতো, সেই শিক্ষকদের নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন রাজ্যেরই দুই চাকরিচ্যুত শিক্ষক, প্রদীপ বণিক মহাশয় এবং অরবিন্দ শর্মা মহাশয়। আপনাদের দুজনকেই নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে স্বাগত, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাকেও স্বাগত এবং নিউজ ভ্যানগার্ড। প্রথমে যে বিষয়টা আমরা প্রদীপ বাবুর কাছে জানবো, প্রদীপ বাবু, এই যে 10,323 একটা দীর্ঘদিনের চর্চা রাজ্যের মানুষ সবাই করছে, বিশেষত আপনারা যারা চাকরিচ্যুত, আপনাদের কথা বলে লাভ নেই। আপনারা কিভাবে দিন যাপন করছেন সেটা রাজ্যের অনেকাংশের মানুষই সেটা উপলব্ধি করে। এই যে 10,323 প্রসঙ্গটা এখন কোন পর্যায়ে আছে, এই বিষয়টা যদি আপনি প্রথমে একটু বলেন। প্রথমেই আপনাকে এবং আপনাদের ভ্যানগার্ড নিউজ স্টুডিও পরিবারের সকল সদস্যদেরকে স্বাগত এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন। তৎসঙ্গে গোটা রাজ্যবাসীকে এবং আমাদের 10,323 চাকরিচ্যুত শিক্ষক পরিবারগুলোর প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আপনার প্রশ্নটা আমি ব্যক্তিগতভাবে একজন চাকরিচ্যুত শিক্ষক হিসাবে আমার ব্যক্তিগত জীবনের চলার পথে আজকের দিন পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আমি দু চারটি কথা বলতে পারি, কিন্তু এটা বর্তমান সভ্য সমাজের কাছে কতটা এটা গ্রহণযোগ্যতা পাবে, কতটা নির্ভরযোগ্য হবে, সেই ব্যাপারে আমি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আজ অবধি যেটা আমি সঞ্চয় করতে পেরেছি তাতে আমি সন্দিহান রয়েছি। কেননা দেখুন, 10,323 এমন একটা সংখ্যা এই সভ্য সমাজের কাছে একটা হেয় প্রতিপন্ন এবং মানসিকভাবে ভেঙ্গে পড়ার মতো, সামাজিক মর্যাদা হারানোর মতো একটা অভিশপ্ত একটা সংখ্যা মাত্র। বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা যে জাজমেন্টটা পেয়েছিলাম, আপনি কোথাও 10,323 নামক সংখ্যাটাকে আপনি খুঁজে পাবেন না। যাই হোক, বলার সুবিধার্থে কারো কারো মন গড়া তৈরি করা দীর্ঘদিনের একটা বহুল চর্চিত সংখ্যা, যে সংখ্যাটা না বললে না হয়, যে একটা মিথ্যে অপবাদ নিয়ে আজও বেঁচে আছি। 10,323 সংখ্যা মাত্র একটা তত্ত্বের বিচারে গোটা রাজ্যের মানুষের কাছে তথা গোটা দেশের মানুষের কাছে আজকের দিনে আমাদের অবস্থা যথেষ্ট করুণ, একটা অবর্ণনীয় ক্ষতির শিকার আমরা হয়েছি। শুধু আমি কেন, আমাদের এই শিক্ষকদের প্রায় 70% যারা এই শিক্ষা দপ্তরে 2010 সালে বা 14 সালে চাকরি পেয়েছিলেন,
এটা আমাদের বলা চলে প্রায় একেবারে ফার্স্ট জেনারেশনের জব। গভর্নমেন্ট সেক্টরে আমাদের ফার্স্ট জেনারেশনের জব। প্রত্যেকটা পরিবারের, আপনি বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে আপনি ইতিহাস ঘাটলে দেখবেন তাদের ফ্যামিলিতে প্রিভিয়াস কোনো আর গভর্নমেন্ট জবের হিস্ট্রি নেই। তো এমত অবস্থায় শুধু আমি কেন, আমার পরিবার কেন, আমার পরিবারের আগামীর ভবিষ্যৎ অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে। তো এই দিক থেকে আমি আলোচনাটাকে বা আমার যে মনের ভেতরের যে যন্ত্রণা, যে ব্যথা, সেটাকে আর দীর্ঘায়িত করব না। শুধু এইটুকু বলবো, আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থা এটা একমাত্র যারা সাফারার এরা ব্যতীত দূর থেকে কেউ অনুভব করতে পারবে না। একদম। অরবিন্দ বাবু যাচ্ছি। অরবিন্দ বাবু, দীর্ঘদিন যাবৎ এই যে 2018 সনের বিধানসভা উপনির্বাচনের আগে রাজ্যের বর্তমান যে সরকার বিজেপি আইপিএফটি জোট সরকারের মধ্যে বিজেপি তাদের ইস্তাহারে ভীষণ ডকুমেন্টে 10,323-দের একটা স্থায়ী সমাধান করবে এরকম ওনারা ভীষণ ডকুমেন্টে দিয়েছিলেন এবং মৌখিকভাবে অনেক কিছু বলেছিলেন যে বিধানসভায় আইন নতুন করে আইন পরিবর্তন করা হবে, সংবিধান সংশোধন করা হবে, এরকম অনেক কিছু বলা হয়েছিল। এই বিষয়গুলো তারপরও প্রায় 4.5 বছর চলে গেছে, এই বিষয়গুলো এখনো কিছু হয়নি। আপনার কি এই বিষয়ে অভিমত? প্রথমত আপনাদের নিউজ ভ্যানগার্ড পরিবারের প্রত্যেকটি সদস্য তথা আপনাদের নিউজ ভ্যানগার্ড চ্যানেলের দর্শকদের আমি এই ক্ষতিগ্রস্ত শিক্ষক পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এখন পর্যন্ত 10,323 পরিবারের প্রায় 138 জন শিক্ষক প্রয়াত হয়েছেন। সেই প্রয়াত শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে, সেই পরিবারগুলির প্রতি সহানুভূতি প্রদর্শন করে আমি বলতে চাই, এই 10,323 যে বহুল চর্চিত বিষয়টা প্রদীপবাবু বলেছেন যে অ্যাকচুয়ালি 10,323 বা 461 বলে যেসব সংখ্যাগুলো এখন বাজারে প্রচার হচ্ছে, বাস্তবে এইসবের কোনো অস্তিত্ব কোথাও ছিল না। তারপরেও যেটা চলে আসছে, অ্যাকচুয়ালি প্রথম 2010 সালে, পরবর্তীতে 2014 সালে, পরপর 10 সালে জিটি এবং পিজিটি শিক্ষকদের নিয়োগের পরে কিছু কেস হয়, যারা আমাদের সাথে ইন্টারভিউ দিয়েছিল কিছু বেকার চাকরি পায়নি। আবার 2013 সালের ডিসেম্বর মাসে যখন ইউজিটিতে চাকরি হয় তখন আর কিছু কেস হয়। সব কেসগুলি প্রথমে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট, পরে ডাবল বেঞ্চে যায়, ক্লাব হয়ে সবটি একসাথে যায়। ওই পরিস্থিতির পরে 2014 থেকে 17 অবধি 14 জাজমেন্টের পরে সরকার সবগুলো বিষয়কে নিয়ে সুপ্রিম কোর্টে মানবিক আবেদন করে। দীর্ঘ 5 বছর সময় তাতে অতিবাহিত হয়। অ্যাকচুয়ালি এই শিক্ষকদের মধ্যে সে 10-এর নিয়োগ বলুন আর 14 নিয়োগ বলুন, অলমোস্ট সবাই তখনও শীত ঘুমেছিল। একদম। এত বড় যে একটা সর্বনাশ এই পরিবারগুলির উপর হয়ে যাচ্ছে সেটার কিন্তু আভাসও কোথাও ছিল না। এখানে আমার আজকে না বললে পারছি না, কোথাও বলা হচ্ছে যে 2010-এ স্যান্দন পত্রিকায় একটা পেপার কাটিং, এরা জেনারেল নোটিফিকেশন, পেপার নোটিফিকেশন করা হয়েছিল, যেটাকে কোর্টের ভাষায় অর্ডার ওয়ান রুলেট নোটিফিকেশন বলা হয়, যখন জিটি এবং পিজিটি চাকরিগুলো হওয়ার পরে। তো সেইখানে একটা জাজমেন্ট, একটা কোর্ট কেস WPC 208/2010, যেখানে 48 জন পিটিশনার ছিলেন, তারা 85 রেসপন্ডেন্টের বিরুদ্ধে তারা মামলা করেছিল। তার মধ্যে ত্রিপুরা সরকার এবং ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন 2 জনকে ছাড়লে আর 83 জন সিলেক্টেড টিচার এদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার ভিত্তিতে প্রসিডিং যখন চলে, একটা অর্ডার ওয়ান রুলের নোটিফিকেশন হয়।
পরবর্তীতে 2014 সালে আবার WPC 51/2014 আরেকটা মামলা হয়, যেখানে তন্ময়নাথ সাথে নিয়ার অ্যাবাউট 252 জন পিটিশনার, সেখানে 38 জন ইউজিটি শিক্ষকের এগেনস্টে ওরা চ্যালেঞ্জ করে। এই দুইটা কেস, যে দুইটা কেসের যে হাওয়ালা দিয়ে 2010 এবং 2014 যে পেপার নোটিফিকেশন হয়েছিল, অর্ডার ওয়ান রুলের নোটিফিকেশন, একটা ইউজিটির একটা জিটির, কিন্তু পিজিটিদের সম্পর্কে এরকম কোনো অর্ডার ওয়ান রুলের নোটিফিকেশন বা কিছু হয়নি। আচ্ছা, আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল যে অর্ডার ওয়ান রুলের নোটিফিকেশনের ফলে এই বিরাট অংশের শিক্ষক প্রত্যেকে পার্টি হয়ে গেছে এবং পার্টি হওয়ার কারণে জাজমেন্টটা প্রত্যেকের প্রতি লাগু হয়েছে। এটা মেনে নিয়ে সবাই তখন সরকারের দিকে চেয়েছিল, কিন্তু না আপনি বলতে যাচ্ছেন মানে সবার ক্ষেত্রে এটা লাগু হয়নি। এখন যেহেতু সুপ্রিম কোর্টে একটা কেস যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ট্রান্সফার হয়েছে, কেসের প্রত্যেকটা নথি, প্রত্যেকটা রেকর্ডস তার সাথে ছিল, কিন্তু এখন সুপ্রিম কোর্টে যখন কিছু শিক্ষক আরটিআই করেছে, আমাদের সমগোত্রীয় কিছু শিক্ষক, তখন এটা তথ্য বেরিয়ে এলো যে অ্যাকচুয়ালি দোজ টিচার আর নেভার পার্টি অফ দ্য কেস। যদি তারা সত্যি সেদিন অর্ডার ওয়ান রুলের নোটিফিকেশনে পার্টি হয়ে থাকতো, তাহলে ওইটার রেকর্ডটা সুপ্রিম কোর্টে গেছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট সেখানে মেনশন করে বলছে যে অ্যাজ পার কেসের রেকর্ড আমরা পার্টি ছিলাম না। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে কেসটার যে জাজমেন্টটাকে লাগু করার ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এইসব বিষয় নিয়ে তখন 2016 সাল থেকেই আমাদের মধ্যে একটা ব্যাপক চঞ্চলতা সৃষ্টি হয়েছিল। সেদিন আমরা 2017 সালের 30শে ডিসেম্বর আগরতলাস্থিত হিন্দি স্কুলে আমরা সেই বিষয়টা নিয়ে সেদিন একটা আমরা 10,323 আমাদের এই যে সংগঠনটা অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশন, আমরা একটা সভা করেছিলাম। শায়দ আপনাদের মনে আছে যে 2017 সালের 23শে ডিসেম্বর তৎকালীন ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ইউকে চাকমা মহোদয়, হ্যাঁ, উনি একটা মেমোরেন্ডাম জারি করলেন। যে মেমোরেন্ডাম মূলে উনি সুপ্রিম কোর্টের কেসের হাওয়ালা দিয়ে বলেছেন যে 10,323 যে প্রত্যেকটা টিচারের আমাদের জব ওই কেস মূলে টার্মিনেট হয়েছে, এবং তখন আমরা যখন কোর্টে গিয়েছিলাম, কোর্ট তখন একটা 6 মাসের এক্সটেনশন দিয়েছিল অ্যাডক বেসিসে। একদম ওই অ্যাডক বেসিসে 6 মাসের জন্য আমাদেরকে আবার ফ্রেশলি নিয়োগ করার জন্য নির্দেশ দিয়েছিল। অ্যাকচুয়ালি যদি চিন্তা করা যায়, কোর্টের রায়, কোর্ট বলেছিল যাদের চাকরি চলে গেছে তাদেরকে 6 মাস এক্সটেনশন দিয়েছিল। আচ্ছা, কিন্তু কাদের চাকরি চলে গেছে তখন সেটা কিন্তু প্রিডিসাইডেড ছিল না। আচ্ছা, জাজমেন্টটা সঠিকভাবে তখন মূল্যায়ন হয় নাই। আচ্ছা, সরকার তখন ইউকে চাকমা কি করেছে, যারা সত্যিকারে পার্টি ছিল তাদেরকে কিন্তু কোর্টের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে টাইম টু টাইম নোটিশ দেওয়া হয়েছিল। আচ্ছা, ইনফরমেশন তাদের প্রতি সার্ভ করা হয়েছিল, কিন্তু বাকি শিক্ষকদেরকে ডিপার্টমেন্ট কখনো নোটিশ দেয়নি, কোনো রকমের ইনফরমেশন সার্ভ করেনি। অফিসিয়াল কোনো ইন্টারনাল যে পেপার সার্কুলেশন বা ইনফরমেশন দেওয়া কিচ্ছু দেওয়া হয়নি। এখানে আমি বলতে চাই যে অর্ডার ওয়ান রুলের নোটিফিকেশন যাই কিছু হোক, কোর্টের যাই ডাইরেকশন থাকুক, এত বিপুল সংখ্যার শিক্ষকরা একটা ডিপার্টমেন্টের নিয়মিত কর্মচারী ছিল। তখন আমাদের যারা এমপ্লয়ার ছিলেন, এমপ্লয়ারের যিনি হেড ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন এবং তখনকার যে প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন, উনাদেরও তো একটা দায়িত্ব ছিল। একদম, উনাদের উচিত ছিল যদি কোর্টের ডাইরেকশনে সত্যি আমাদের প্রতি এফেক্ট হওয়ার মতো হতো, আমরা হয়তো বুঝি নাই, উনারা তো বুঝেছিলেন। একদম, উনাদের উচিত ছিল তখন যে অ্যাজ পার কর্মচারী কোড অফ কন্ডাক্ট রুল কর্মচারীদের প্রতি যে এমপ্লয়ারের যে দায়িত্ব, যে টাইম টু টাইম আমাদেরকে ইনফর্ম করা যে আপনার প্রতি এমন এমন কেস দায়ের হয়েছে যেটাতে আপনার ভবিষ্যতে এই সমস্যা হতে পারে, কখনো আমাদেরকে ইনফর্ম করা হয়নি। করবেই বা কেন? একদম, অ্যাকচুয়ালি তো কেস অনুসারে আমরা পার্টি ছিলাম না, তো এই জন্য ডিপার্টমেন্টও আমাদেরকে ইনফর্ম করেনি। কিন্তু হঠাৎের মধ্যে দেখি তখন 17 ডিসেম্বর মাসে
উনারা সবাইকে হুম একটা মেমোরেন্ডাম ধরিয়ে দিন হুম হুম যে তোমার আর চাকরি নেই, তুমি যদি চাকরি করতে চাও 2018-র 1 জানুয়ারি থেকে এই কাগজটা সই করো, হুম। সই করলে একটা জয়েনিং লেটারের সাথে তুমি অ্যাপয়েন্টমেন্ট 6 মাসের জন্য করতে পারবো, হুম। যেটা ছিল সম্পূর্ণ অনৈতিক। আচ্ছা কারণ একটা পেপারে আপনার বেস জব টার্মিনেশন এবং অ্যাডক জবের একসঙ্গে ইনিশিয়েশন, হুম তাহলে আপনাকে জবরদস্তি কম্পেল করা হয়েছে। একদম সেই সময়ে প্রদীপবাবু, আমরা আমাদের সাথে একটা বড় সংখ্যা শিক্ষকরা আমরা সেই জিনিসগুলোর কনসিকুয়েন্স আমরা আমাদের শিক্ষকদের করেছি। কাছে আনতে চেয়েছিলাম, টার্মিনেশন লেটার পড়িয়ে বিভিন্নভাবে, হুম। কিন্তু তখন আপনারা জানেন জাস্ট নির্বাচনের প্রাক মুহূর্ত, হুম। ওই মুহূর্তে শিক্ষকরা অনেকেই যে রাজনৈতিক প্রেসারে হুম। ভয়ে ঘরে বসেছিল, হুম। যার ফলে ম্যাটারটাকে আমরা সেইটুকু ভাবে পর্যায়ে প্রচারে নিতে পারি নাই। হুম কিন্তু যে জিনিসটা আজকে 5 বছর পরে অলমোস্ট ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ জেনে গেছে হুম যে সেই দিন প্রদীপবাবু, অরবিন্দ বাবুরা হুম যে আবেদনটা করেছিল যে উনাদের চাকরি যায়নি, সবার চাকরি যায়নি, শিক্ষা দপ্তর যে অবৈধভাবে যে একটা ভুল করেছে। যে ভুল পথে হুম। তাদের সবাইকে টার্মিনেট করেছে এবং টার্মিনেট করার যে প্রসেস হুম। সেখানেও কর্মচারী কন্ডাক্ট রুলটাকে ফলো করেনি, হুম। এটার জন্য ডিপার্টমেন্টের আধিকারিকরা কিন্তু সম্পূর্ণরূপে দায়ী ছিল। একদম একদম হ্যাঁ, একদম কিন্তু ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে যারা সরকারে রয়েছেন হুম সেই দিন ওনারা বিরোধী দলে ছিলেন, হুম। বিরোধী দলেও তারা ছিলেন না, তাদের বিরোধী দলের অস্তিত্ব সেই সময় ছিল না। হুম। তো আমরা যখন বিভিন্ন আন্দোলন করছি, হুম প্রতিবাদ করতে চাইছি, স্বাভাবিক ডুবে যাওয়ার সময় খড়কুটো একদম, যেটাই সামনে একদম। পায় ধরার চেষ্টা করে, একদম তখন আমাদের কিছু শিক্ষক হয়তোবা তখনকার কিছু পলিটিশিয়ানদের সাথে আমাদের সংস্পর্শ হয়। তখন আপনারা দেখেছেন আমরা পার্লিয়ামেন্ট পর্যন্ত গিয়েছিলাম, হুম সেন্ট্রাল এমএচআরডি মিনিস্টারের কাছে পর্যন্ত গিয়েছিলাম। তখনকার বড় বড় যারা বর্তমান শাসক দলের, রাষ্ট্রবাদী দলের লিডাররা ছিলেন, হুম। উনারা সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন। সেটার ফলস্বরূপ যে আপনারা দেখেছেন যে বিজেপি আইপিএফটি দলের নির্বাচনী ভীষণ ডকুমেন্টে আমাদের বিষয়টা স্থান পেয়েছিল। হুম। সেখানে স্পষ্টভাবে সরকার লিখেছিল যে গভর্নমেন্ট উইল রিসলভ দ্য প্রবলেম অফ 10th-2 টিচার হুম। কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন, একদম হিউম্যানিটেরিয়ান একদম গ্রাউন্ড ইন কনসিডারেশন, হুম এটা কিন্তু বলেছিল। আমরা সে কথা অনুসারে আমরা বিশ্বাস করেছি, হুম। আজও আমরা সেই বিশ্বাসটা রেখেছি। হুম। কিন্তু এই বিশ্বাস রেখে আজকে 4.5 বছর প্রায় শেষ হয়ে গেল, হুম। আর মাত্র 4-5 মাস বাকি হুম। ফ্রেশ ইলেকশন হওয়া। একদম এটা যদিও বা অত্যন্ত নিরাশাজনক এবং এটা দুর্ভাগ্যজনক, হুম। এত দীর্ঘ একটা সময় লেগেছে। কেন লেগেছে এটা যারা সরকার পরিচালনা করছেন ওনারাই বলতে পারবেন। 10,323-এর এতে যে কোনো অপরাধ ছিল না, সেদিনও ছিল না, আজও নেই, হুম। এটা কিন্তু স্পষ্ট। আচ্ছা অরবিন্দ, আমি আসবো আপনার কাছে, আবার যাচ্ছি প্রদীপ বাবুর কাছে। কিন্তু ওই যে আরটিআই করে যে এখন দেখা যাচ্ছে বেশ কিছু চাকরিচ্যুত শিক্ষক চাকরি যায়নি, যেটা অরবিন্দ বাবু বলার চেষ্টা করেছেন, যায়নি, এটা কি আপনি বা আপনাদের যে সংগঠন বা আপনি ব্যক্তিগতভাবে আপনার সংগঠন এটাকে সমর্থন করেন? দেখুন, 10,323 প্রথমেই বলেছি আমি, পূর্বতন সরকারের সময়কালে রাজ্যের শিক্ষা দপ্তরের তৈরি করা কিছু আমলাদের একটা মন গড়া, হুম। না, এটা অরবিন্দ বাবু একটা মন গড়া সংখ্যা মাত্র। হুম 10,323-এর আমি ব্যক্তিগতভাবে মনে করি 10,323 কোনো আলাদা আলাদা গ্রুপ থাকতে পারে না। সময়ের আবহকালে পরিস্থিতির চাপে হোক, হুম। সেখানে মানসিকভাবে আমাদের শিক্ষকদের মধ্যে ভারাক্রান্ত হয়ে, মানসিক বিপর্যয়গ্রস্ত হয়ে হয়তোবা কোথাও কোথাও সেপারেটলি হুম। নানান কর্মসূচি নিয়েছে। হাতে নেওয়া হয়েছে। তবে সবকিছুর মূলেই কিন্তু একটাই, আমার চাকরি ফিরে দাও। নিজেদেরকে বাঁচানোর জন্য, একদম একদম নিজেদের পরিবার পরিজনদেরকে প্রতিপালন করার জন্য, বাঁচার জন্য সংগ্রাম। হুম। আমি সে জায়গায় একটা কথাই বলবো,
আইনিগত বিষয়টা গত কিছুদিন আগেও আমাদের রাজ্যের একটা চ্যানেল থেকে আমাকে ওভার ফোনে প্রশ্ন করা হয়েছিল। সিমিলারলি আপনি যেভাবে করেছেন ঠিক সেইভাবে আমি সেদিনও বলেছিলাম, আরটিআই যে কপিটা আমার বা আমাদের 10,323-এর যে সমস্ত বন্ধুরা দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের কাছে তথ্য জানার অধিকার আইন মোতাবেক, একদম সেখানে ওনাদের অর্থাৎ যে আর্তিটা মাননীয় সর্বোচ্চ আদালতের কাছ থেকে জানতে চেয়েছেন, সেই জায়গায় প্রতি উত্তরে একটা কপি পেয়েছেন, যে কপিটার মধ্যে মেনশন আছে, যেটা সোশ্যাল সাইট বা বিভিন্ন টিভির প্রোগ্রামগুলোর মাধ্যমে জানতে পেরেছি এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে ইউ আর নট এ পার্টি বাই দিস জাজমেন্ট, এমন একটা সম্ভবত কিছু একটা আছে। আমি এই জায়গাটার মধ্যে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু এটা একটা আইনি বিষয় এবং আইন সম্পর্কে দেখুন, আজকের দিন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের, আপনি অন্যভাবে নেবেন না, বা যেই সমস্ত দর্শকরা দেখছেন, এখানে বিভিন্ন শ্রেণীর দর্শকরা থাকতে পারেন, আমি সবার কাছে নমন মস্তকে শ্রদ্ধা জানিয়ে বলছি, ত্রিপুরা রাজ্যের অনেক নামী দামি এবং যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীরা আছেন। আমার অনুরোধ থাকবে, এই জায়গায় আপনার যে প্রশ্নটা, কোন বিশিষ্ট আইনবিদকে এনে আপনারা যদি এটা আলোচনা, সেখানে কি বলে, মানে 10,323 কেন, গোটা রাজ্যবাসীর সামনে যদি সেটাকে একেবারে সুন্দরভাবে বিস্তৃত আকারে চুলচেরা বিশ্লেষণ করে তুলে ধরা যায়, তাহলে বোধহয় আমরা উপকৃত হব। আচ্ছা, আর একজন এফেক্টেড টিচার হিসাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা তো আমি বলবো এটা একটা রক্ষা কবচ 10,323টা পরিবারের কাছে। আচ্ছা আচ্ছা, যেহেতু একটা দেশের সর্বোচ্চ আদালত, এখানে এই তথ্য জানার আইন অধিকার আইন মোতাবেক আমাদের এফেক্টেড টিচারদের কেউ কেউ সুপ্রিম কোর্টের কাছে সেখানে জানতে চেয়েছেন। সুপ্রিম কোর্ট তার ফিডব্যাক হিসাবে যেহেতু দিয়েছেন, আপনি এই কেসের সাথে, বিশেষ করে কোনটা 2014 সালে যে মামলাটা ত্রিপুরা হাইকোর্টে হয়েছিল, পরবর্তী সময় যেটা সুপ্রিম কোর্টে, একই মামলা এবং যে নাম্বারটা ছিল, ওই নম্বরের একেবারে মেনশন করে এবং ওই তথ্য জানার অধিকার আইন মোতাবেক যে মানে সুপ্রিম কোর্ট থেকে যে ফিডব্যাকটা আসে, সেটার সাথে সেটাকে জুড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, যে ওই নম্বরে, অর্থাৎ কেস নম্বর যেটা 18,993 সম্ভবত 18,993 থেকে 19,046 সম্ভবত 49, যে নম্বরটা দিয়ে আপনাকে 2017 সনে আপনাদের চাকরিচ্যুতদের আপনাদেরকে টার্মিনেট করা হয়েছিল, সেই নম্বরটা সহ মেনশন করে এটা ফিডব্যাক সুপ্রিম কোর্ট থেকে পেয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা, যারা বিশেষ করে তথ্য জানার আইন অধিকার আইন মোতাবেক মাননীয় সর্বোচ্চ আদালতের কাছে জানতে চেয়েছেন। তো এই জায়গায় আমি ব্যক্তিগতভাবে আমি বলবো সেটা আমাদের কাছে একটা রক্ষা কবচ। কিন্তু 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 এটাও বুঝতে হবে, আমি বললাম সেটা শেষ কথা না। একদম আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, রাজ্যের বিশিষ্ট আইনজীবী, আমাদের রাজ্যের যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং যথেষ্ট খ্যাতি আছে আমাদের রাজ্যের, সেখানে একটা মানে বিশেষ আমাদের অলংকারও বটে, বিশিষ্ট আইনজীবীরা আছেন। আপনারা যোগাযোগ করে, আপনাদের স্টুডিওর কাছে অনুরোধ থাকবে, অন্তত এখানে 1 থেকে 2 জন আইনজীবীকে এনে এই বিষয়টাকে যদি এটা ভালোভাবে আমাদের সামনে যদি এটাকে নিয়ে তুলে ধরতে পারেন, এই সম্পর্কে আমরা উপকৃত হব। আচ্ছা আচ্ছা, এই যে বলেন রক্ষা কবচ, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী রতনবাবু কিন্তু বলেছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো কাগজ আসে তাহলে আমি চাকরি দিয়ে দেব, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, মাননীয় শিক্ষামন্ত্রী উনি আমার আপনার গোটা রাজ্যের আমাদের সকলের
শিক্ষামন্ত্রী, উনি একটা একদম। সাংবিধানিক পোস্ট বিলংস করেন। উনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। উনি কোন দল থেকে প্রতিনিধিত্ব করছেন সেটা বড় কথা না, উনি জনগণের ভোটের একদম। দ্বারা নির্বাচিত রাষ্ট্রীয় শিক্ষামন্ত্রী। একটা সাংবিধানিক একদম। পোস্টে উনি আছেন। একটা সরকারের পরিচালনার ক্ষেত্রে সরকারের কিছু সুনির্দিষ্ট নীতি থাকে, নিয়ম থাকে। সরকার পরিচালনার ক্ষেত্রে সরকার কোন নীতিতে চলবে সেটা একান্ত সরকারের আভ্যন্তরীণ বিষয়। মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, আমি এটাকে অসম্মান করছি না, কারণ মাননীয় শিক্ষামন্ত্রী উনিও আইনের ঊর্ধ্বে নন। একটা বিষয় আমাদের প্রত্যেককে বুঝতে হবে, আমি শুরুর দিন থেকে এখনো পর্যন্ত একটাই শব্দ বলছি, একটা কথাই বলছি, 10,323 এই যে একটা অভিশপ্ত সংখ্যা, 10,323-এর চাকুরি চলে গেছে, এই যে কথাগুলো, এগুলো পূর্বতন সরকারের সময়কালে কিছু আমলাদের তৈরি করা, মন গড়া, একেবারে মানুষের কাছে মাননীয় কোর্টের যে জাজমেন্টটা ছিল তার যে মূল ব্যাখ্যাটা সেটাকে অপব্যাখ্যা, একদম সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে সেটাকে গোটা রাজ্যের তৎকালীন সময়ে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন শুধুমাত্র তাদের খেয়ালিপনায়, এবং শুধুমাত্র তাদের এতগুলো পরিবার ধ্বংসের মুখে পতিত হচ্ছে সেই জায়গায়, সেই জায়গায় আমি বলতে চাইছি, সেই জায়গায় ওনারা সেইভাবে আমাদের প্রতি তখন যত্নবান হননি। একদম একইভাবে আজকে ত্রিপুরা রাজ্যে যে সরকারটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে আজকে প্রায় 4.5 বছর, সেই 4.5 বছরের সরকারের আয়ুষ্কালে আমরা রাজ্যের যিনি শিক্ষামন্ত্রীকে পেয়েছি, উনি যেটা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, ওনার কথাটাকে আপনি কোথাও 1 ইঞ্চি জায়গা পাবেন না যে উনি ভুল বলেছেন। আচ্ছা, যেহেতু উনি একটা সাংবিধানিক পোস্ট বিলংস করেন, উনি স্পষ্টভাবে বলেছেন যদি সুপ্রিম কোর্ট থেকে আপনারা এমন কোন অর্ডার নিয়ে আসতে পারেন, আমরা সরকারে যারা আছি আমরা দেন সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে অ্যাবজর্ব করে নেব বা আবার আপনাদেরকে রিজয়েন করিয়ে নেব। আচ্ছা, তো সেই জায়গায় আমার দৃষ্টিকোণ থেকে ওনার ওই মন্তব্যটাকে আমি নেগেটিভলি নেব না, কিন্তু আমার এই জায়গাটার মধ্যে যদি সংযোজন করতে হয়, পূর্বতন সময়ে যে ভুলটা হয়েছিল, একদম আমাদের এতগুলো পরিবারের উপরে যে ইনজাস্টিসটা হয়েছিল, সেই জায়গায় পূর্বতন সরকারের দায়িত্বে যারা ছিলেন, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলেন, আজকের দিনেও কোথাও বলতে পারবেন না ত্রিপুরার মতো একটা ক্ষুদ্র প্রান্তিক রাজ্যের যার নিজস্ব কোনো সোর্স অফ ইনকাম স্ট্রংলি নেই, সেই রাজ্যের মানুষের যে আর্থিক মানদণ্ড এতটা নিম্নমানের ছিল, আজকে থেকে 10 বছর আগে হিসেব করলে আমাদের অবস্থান কোন জায়গায় ছিল আপনারা সেটা ভালোভাবে জানবেন। ঠিক ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ, অর্থাৎ যে পরিবারগুলোর মধ্যে এই শিক্ষা দপ্তরের চাকরিগুলো দেওয়া হয়েছিল, তাদের মধ্যে যদিও বা আদালত বলেছে নিডি নামক শব্দটি নেই, কিন্তু আজকের দিনে সেন্ট্রাল ক্যাবিনেটও সিদ্ধান্ত নিয়ে সেটাকে কিন্তু আইনে পাশ করিয়েছে, নিডি নামক শব্দটা দরকার আছে, 30% নিডি কাম সিনিয়রিটি। তাহলে এই 10,000-এর মধ্যে আপনার 3,000 লোকে ধরুন নিডি কাম সিনিয়রিটির মধ্যে পড়ে, যে পরিবারগুলোর ভিটে মাটিও নেই, এমন এমন বহু পরিবার আছে, সেই পরিবারগুলো আজকে কোথায় দাঁড়াবে? মাননীয় শিক্ষামন্ত্রী বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, আমাদের আজকের দিনে যারা সরকারে আছেন, জনগণের অনেক প্রত্যাশা নিয়ে আপনাদেরকে এই সম্মানটুকু দেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবে, সবিনয়ে অনুরোধ থাকবে, এটলিস্ট পূর্বতন সরকারের আমলারা যেভাবে ভুল বুঝিয়ে তৎকালীন সরকারের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে ছিলেন, ওনারা যে ভুলটা করেছেন, পুনরায় যেন এই সরকারের যারা আজকে দায়িত্বে আছেন, অনুরোধ থাকবে আন্তরিকভাবে, হৃদয়ের অভ্যন্তর থেকে অনুরোধ থাকবে, অন্তত সেই ভুলের পুনরাবৃত্তিটা যেন না হয়।
একদম একদম একদম। অরবিন্দ বাবু, আপনি কতটা আশাবাদী, যেটা প্রদীপ বাবু বললেন যে আবেদন করেছেন বর্তমান সরকারের কাছে এই ভুলটা না হয়, যেহেতু আমরা যেটা দেখতে পেয়েছি বা চাকরিচ্যুত 10,323 বা রাজ্যবাসী দেখতে পেয়েছি আপনারা সবসময় সরকারের পাশে থেকে চাকরিচ্যুতদের ভালোর জন্য আপনারা আন্দোলন করেছেন, কাজ করেছেন। তো এখন এই যে পয়েন্টটা আরটিআই সুপ্রিম কোর্ট থেকে আমাদের কাছে একটা কাগজে, অর্থাৎ চাকরিচ্যুতদের কাছে একটা কাগজে, যেটা প্রদীপ বাবু বললেন যে যেন ভুলটা না হয়, আপনি কতটা আশাবাদী যে নির্বাচন এসছে প্রায় কাছে, ঘন্টা বেজে যাবে পুজোর পরেই, তো এই তার আগে কতটা হতে পারে? দেখেন, এই বিষয়টা আমাদের সময়ও কিন্তু চলছে, করেন না, আমি একদম শর্টে বলবো কথাগুলো। যে দেখেন, আমরা বিভিন্ন সময়ে যেহেতু আমরা এই সরকারকে সমর্থন করি, একদম সরকারের সমর্থনে আমরা জনমত গঠন করে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের পাশে থেকেছি। কখনো জনবিচ্ছিন্নতা, জনগণের দুর্ভোগ হয় এমন কোনো আন্দোলন আমরা করি নাই, সবসময় পজিটিভ আন্দোলন আমরা করেছি। আপনারা শায়দ আপনারা দেখেছেন যে পৌর ভোটের আগে আমরা রবীন্দ্র ভবনে একটা সভা ডেকেছিলাম। সেখানে আমাদের বর্তমান সরকারের যে রাষ্ট্রবাদী দলের মুখ্যমন্ত্রী, এখন মুখ্যমন্ত্রী, তখনকার রাজ্য সভাপতি, একদম, এবং আমাদের ত্রিপুরার যিনি বিজেপির পর্যবেক্ষক বিনোদ সোনকরজি উপস্থিত ছিলেন। সেইখানেও আমরা সুন্দরভাবে এই তথ্যগুলো ধরেছিলাম। অনেকগুলো শিক্ষককে আমরা দেখিয়ে বলেছিলাম যে স্যার দেখুন, এই যে 30% লোক যারা বিপিএল পরিবারের ছিল, 3% লোক যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চ্যালেঞ্জ ছিল, এই লোকগুলো চাকরিটা পাওয়ার আগে একটা ভাতা পেত। আচ্ছা, তাদের একটা বিপিএল কার্ড ছিল। এই চাকরি পাওয়ার পরে তাদের বিপিএল কার্ডটাও ছিনিয়ে গেছে, ওই বিকলাঙ্গ যে ভাতাটা পেতেন সেটাও ছিনিয়ে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন লোকটাকে 4 জন লোক ধরে এনে এখানে বসাচ্ছে, এরকম একটা লোক আজকে যার 1 পয়সা ইনকাম নাই, সে কি করে নিজের পরিবারটা মেনটেন করে? ওনারা অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং সেই দিন মানিকবাবু বলেছিলেন যে আমি আপ্রাণ চেষ্টা করব, যদি লক্ষিন্দরের বাসর ঘরে যেরকম একটা ছোট ছিদ্র ছিল, সেই রকমও একটা ছিদ্র যদি আমি কোথাও পাই, আমি আমার সরকারের কাছে অনুরোধ করব। ছিদ্র কিন্তু চলে এসেছে, সরকার আপনাদের জন্য আন্তরিক। তখন বলেছিলেন একটা সংবেদনশীল সরকার, একদম সংবেদনশীল সরকার আপনাদের জন্য আন্তরিক, আমরা যেটুকু পারি করব। পরবর্তী সময়েও উনি যখন মুখ্যমন্ত্রী হলেন, আমরা দেখা করেছি, উনি বলেছেন যে আমি আরো বেশি পজিটিভ এখন, আচ্ছা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ওই জন্য আমরা আশাবাদী যে ছিদ্রের কথা উনি বলেছিলেন। আজকে কিন্তু এই আরটিআইটা অনেকদিন পরে হলো, এটা থ্রো কিছু না কিছু তো আছে, একদম একটা রাস্তা তো এখানে আছে, একদম। কেননা এতদিন কিন্তু এটা প্রি অ্যাজাম্পশন ছিল যে থ্রো দিস অর্ডার 1 রোল 8 নোটিফিকেশন, মানে পেপার নোটিফিকেশন বলে আমরা সবাই কেসের পার্টি হয়ে গেছি আর আমাদের চাকরি চলে গেছে। সেই জায়গায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে আপনার কাছে অনেকে পার্টি নয়। এই পয়েন্টটা আমরা বলতে পারি না। অরবিন্দর কাছে বলছি, সোজা সাপটা বলুন, আপনারা কতটুকু আশাবাদী? কারণ চাকরিচ্যুত শিক্ষকরা প্রচন্ড অসহায়, সেটা আমার থেকে আপনারা আরো ভালো জানবেন যে আপনারা কতটা আশাবাদী। এই নির্বাচনের আগে দাঁড় করিয়ে, এই পয়েন্টটাকে দাঁড় করিয়ে সরকার যদি একটা সদর্থক ভূমিকা নেয়, রাজ্যের আইনজীবীদের সাথে বুঝে, এখন আমাদেরকে বললে, যেমন শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে আমরা কাগজ এনে দিলে ওনারা দিয়ে দেবেন, এইভাবে দায়িত্ব বর্তে দিলে হবে না। এই ভূমিকাটা ওনাকে পালন করতে হবে। আরটিআই এর ম্যাটারটাকে কনসিডারেশনে রেখে 100% এখানে ভুল কিন্তু আমলারা করেছিল, একদম একদম 100%, এখানে কোনো দ্বিমত নেই। তাহলে সরকার একটা কমিশন বসিয়েছিল, কমিশনের রিপোর্টটাকে পাবলিশ করে এবং যে আমলারা তখন যে ভুলটা করেছিল ওই ভুলটাকে সংশোধন করে কিভাবে করা যায় সরকার আইনজীবীদের সাথে পরামর্শ করে এই বিষয়টাতে যদি খোলাসা করে, এটাই আমার মনে হয় একদম ইজিয়েস্ট ওয়ে হবে যে 10,323 সেভ করা। আচ্ছা, এতে রাজ্যের বেকাররাও খেপবে না, একদম একদম, সরকার প্রেসারে পড়বে না, একদম। আর যেহেতু কতটা আশাবাদী যে নির্বাচন এসে যাচ্ছে, পুজোর পরে নির্বাচনের ঘন্টা বেজে যাবে, পুজোর আগে কি মানে নির্বাচনের আগে কি সম্ভব? আপনি কতটা আশাবাদী? আমরা
আপনাদের এই স্টুডিওর মাধ্যমে আপনি তো বলতে পারবেন না চাকরি দেবেই, আশাবাদী। আপনার এই স্টুডিওর মাধ্যমে আমি আদরণীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তথা এই রাজ্যের যে শুভবুদ্ধি সম্পন্ন যারা ক্যাবিনেট পরিচালনা করেন সবার কাছে অনুরোধ রাখবো, আপনারা কৃপা করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আচ্ছা অন্তত আপনারা বিচার বিমর্শ করে একটা ডাইরেকশন আমাদেরকে দিয়ে দিন, আচ্ছা। একটা ঘোষণা অন্তত দিন, হ্যাঁ। বলুন যে আমরা এই করতে যাচ্ছি। আচ্ছা কারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন সরকারের এখানে চুপ্পিটা অনেকের হৃদয়ে চুপছে, আমারও চুপছে। আচ্ছা। যদিও আমি সরকারের জন্য, সরকারের প্রতিষ্ঠার থেকে শুরু করে এখনো সরকারের সাথে আছি, হ্যাঁ। এই সরকারের এই দীর্ঘসূত্রিতার কারণে প্রদীপ বাবু, আমিও বিভিন্ন জায়গাতে বা আমাদের সাথে যারা রয়েছেন উনারা এই 10,323 সাধারণ পরিবারগুলির কাছে এবং ত্রিপুরার শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষের কাছে আমরা ধিক্কারের পাত্র হচ্ছি একমাত্র সরকারের দীর্ঘসূত্রিতার কারণে। আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আপনারা একটা স্পষ্টীকরণ এখানে দেন। আচ্ছা, প্রদীপবাবুর কাছে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। আপনি যে এই বিষয়টা নিয়ে, কারণ চাকরিচ্যুত যারা শিক্ষক, আমার থেকে যেটা বললাম আপনি আরো মানে ভালো বুঝবেন, আপনি অনেককে নিয়ে চলেন, প্রচন্ড অসহায়ের অবস্থার মধ্যে আছে। এখন আপনারা কতটা আশাবাদী যে নির্বাচনে, উনি বলেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সরকারের কাছে আবেদন জানিয়েছেন কিছুটা ঘোষণা করার জন্য, আপনি কতটা আশাবাদী? কারণ আমাদের কাছে যতটুকু খবর আছে বিধানসভা উপনির্বাচনে প্রাক মুহূর্ত আপনারা আগরতলা শহরে একটি বনেদি বিয়ে বাড়িতে আপনারা একটা সভা করেছিলেন। সেই সভাতেও মাননীয় শিক্ষামন্ত্রী এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ওনারা উপস্থিত ছিলেন। ওনারা বলেছিলেন সে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে না, জুলাই আগস্টের মধ্যে একটা কিছু হবে, কিন্তু বাস্তবে হয়নি। এই বিষয়টা আপনি একটু বলুন, খুব সংক্ষেপে বলুন। দেখুন, আপনার স্টুডিওর মাধ্যমে যারা সরকারে আছেন, দায়িত্বে আছেন, ওনাদের অনেক দায়িত্ব, ওনারা অনেক ব্যস্ততার মধ্যে থাকেন। জানি না কতটা সক্ষম হবেন আমাদের আজকে টক শোটা ওনাদের দেখার, কিন্তু বিনম্র অনুরোধ থাকবে, ওনাদের প্রাইভেট সেক্রেটারি বলুন, ওনাদের সংশ্লিষ্ট যারা আছেন, ওনাদের আইসিটি ডিপার্টমেন্টে যারাই আছেন, দায়িত্বে আছেন, অনুরোধ থাকবে যারা অন্তত টক শোটা দেখছেন, সরকারকে তো আমরা পরামর্শ দিতে পারি না বা কোনো অর্ডার করতে পারি না, একজন সাধারণ নাগরিক হিসাবে আবেদন করতে পারেন, আবেদন করতে পারি, অনুরোধ করতে পারি, প্রস্তাব আকারে সবিনয়ে সরকার প্রধানের কাছে বা ওনার গোটা ক্যাবিনেটের সদস্যদের কাছে সেখানে আবেদন জানাতে পারি। একটা বিষয়, একটা লেবুকে যত বেশি চিপবেন সেটা তেতো হবে, তিক্ত হবে। একদম 10,323 আজকের রাজ্যে, আমাদের রাজ্যের শিক্ষার মানচিত্রে, কেন গোটা ভারতবর্ষের শিক্ষার মানচিত্রে একটা কলঙ্কিত অভিশপ্ত সংখ্যা। 138 জন শিক্ষক শিক্ষিকা বর্তমানে প্রয়াত। এদের যদি আপনি পরিসংখ্যানগত দিক থেকে আপনি হিসাব করেন, এদের 90% এখনো মরার বয়স হয়নি। একদম মৃত্যু কারোর এমন না যে তোর মানে আমাকে আগাম জানিয়ে আসছে যে আমার মৃত্যুটা হবে 10 মিনিট পরে বা 10 সেকেন্ড পরে, সেটা আলাদা বিষয়। কিন্তু তারপরও স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে আমরা একটা হাইজেনিক এনভায়রনমেন্টে ছিলাম, একটা ডিসিপ্লিন লাইফে ছিলাম, আমরা শিক্ষকতার চাকরি করতাম, আমাদের লিভিং অফ স্ট্যান্ডার্ডিটি, বেতন আমরা মাসোয়ারা যেটাই পাই না কেন, কিন্তু একটা ডিসিপ্লিন হয়তো আমাদের সংসার প্রতিপালন হতো। আমত অবস্থায় 10,323 2010 সাল থেকে আজকে 22 সাল পর্যন্ত এই শিক্ষক পরিবারগুলো নানান মানসিক চাপ, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, পারিবারিক চাপ, সমস্ত প্রকারের এই চাপগুলো যখন মাথার উপরে, যখন আমাদের মনের উপরে, যখন আমাদের মনসংযোগে ব্যাঘাত ঘটায়, তখন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কোনো না কোনো দুর্ঘটনার ঘটছে। অর্থের সাথে সমস্ত কিছু। প্রায় 30 মাস আমরা কোনো মাসোহারা পাচ্ছি না। আমি যে বিষয়টা আপনাকে বলতে চাই, শুনতে বিষয়টা হয়তোবা অনেকে কষ্ট পেতে পারেন,
আপনি একটা দৃষ্টান্ত দেখান গোটা রাজ্যের মধ্যে আজকের দিনে। আমি শুধু ত্রিপুরা রাজ্য কেন, গোটা ভারতবর্ষের মধ্যে আপনি এমন দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে বিগত দিনগুলোতে আমরা, বর্তমান রাজ্য সরকার কেন, আমরা পূর্বতন সরকারের কাছে প্রথম অনুনয় বিনয় অনেক করেছি, কিন্তু আমরা সর্বশেষ যখন আমরা বুঝতে পেরেছি ওনারা আমাদের জন্য কিছু করবেন না, শুধু পাশে আছি, জলে ভেসে যেতে দেব না, শুধু এই মিথ্যে গল্পগুলো শুনিয়েছেন, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সেই দিন আমরা বুঝতে পেরেছি যে বাস্তবটা কত কঠিন। যেটা বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন, জাস্ট 1 মিনিট, শিক্ষামন্ত্রী সেই দিন আমরা প্রতিবাদ করেছিলাম লড়াইয়ের ময়দানে, নিজের ব্যক্তিগত স্বার্থে নয়, অরবিন্দ বাবুর ব্যক্তিগত স্বার্থে নয়। 25টা বছরের একটা দীর্ঘমেয়াদী সরকার ত্রিপুরা রাজ্যে, উনাদের সবকিছু খারাপ ছিল আমি একবারও বলবো না, কিন্তু উনাদের অনেকগুলো কাজের মধ্যে 10 বন্ধুদের মধ্যে এক ফোঁটা চেনা ফেললে যেটা হয়, ত্রিপুরা রাজ্যে তৎকালীন সময়ে শিক্ষা দপ্তরে 10,323টা পরিবারের জীবনের সমস্ত আশা, সমস্ত জল্পনা কল্পনা যখন একেবারে ভেঙে চুরমাচুর হয়ে গিয়েছিল, প্রত্যেকটা পরিবারের মাথার উপরে যখন আকাশ ভেঙে পড়েছিল, সেই দিন আমরা স্পষ্টভাবে তার বিরোধিতা করেছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম নিজেদের অর্জিত অধিকার আদায়ের প্রশ্নে। কোনো রং দেখিনি, সবাইকে ডেকেছিলাম, আমরা সবাই এক জায়গা হতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আজকের দিনেও দাঁড়িয়ে আপনি লক্ষ্য করুন, 30টা মাস কোনো মাসোহারা নেই। আমি অরবিন্দ বাবুর কথা বাদে দিলাম, উনি কিন্তু এক সার্ভিসম্যান ছিলেন, উনি তো এক সার্ভিসম্যানের কোটা থেকে চাকরিটা পেয়েছেন। ওনার চাকরি কিভাবে গেছে আমি জানি না, তৎকালীন সময়ের সেই আমলাদেরকে আমার আজও প্রশ্ন হয়, তারা কি সত্যি মেধা বর্জিত ছিল নাকি মেধাযুক্ত ছিল? ওনারা আইন নিয়ে চর্চা করেছেন, ওনারা আইনের লোক, ওনাদের সার্টিফিকেট আছে, আমার সেই সার্টিফিকেট নেই। এই যে বললেন 3% যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত জাজমেন্ট দিয়েছে, ত্রিপুরার মহামান্য উচ্চ আদালত জাজমেন্ট দিয়েছে, যারা অন্যায় করলো, যাদের নিয়োগ বলুন, নীতিতে বলুন, যাদের সিস্টেমের মধ্যে ভুল ছিল, তাদের কোনো পানিশমেন্ট হলো না। অসহায় কমিশনের যে অসহায় পরিবারগুলো, যারা চাকরিটা পেল সাংবিধানিক নিয়ম মেনে, একটা নির্দিষ্ট নিয়ম এবং নীতির মধ্যে, সরকারের একটা রুলস এন্ড রেগুলেশন এবং প্রসিডিউরের মধ্যে থেকে আমরা আমাদের চাকরিটা পেয়েছি। যারা পায়নি তো পায়নি, কিন্তু যারা পেয়েছে তাদের কি অপরাধ ছিল? একদম ওই জায়গায় দাঁড়িয়ে এতগুলো পরিবারের উপরে এইভাবে এত বড় একটা আঘাত নেমে আসবে, এত বড় ইনজাস্টিস হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা অন্যায় করলো তারা বহাল তবিয়তে, আর যারা কোনো অপরাধ করলো না তাদের 138 জন, অর্থাৎ যে পরিবারগুলোর যারাই প্রয়াত হয়েছেন, যারা না ফেরার দেশে চলে গেছেন, ওই পরিবারগুলোর অবস্থা একবার ভাবুন। আর যারা জীবিত আছে তারাও তো মৃত প্রায়। একদম প্রত্যেকের আর্থিক অবস্থা এত বন্দা দশা। আজকের দিনে অরবিন্দ বাবু যেটা বলেছেন, বিপিএল কার্ড যার ছিল তার বিপিএল কার্ডটা নিয়ে, আপনি সেটা বাদ দিন। আমাদের বর্তমান ত্রিপুরা সরকারের একটা সিস্টেম শুরু থেকে দেখে আসছি, 2 বছর করোনার পিরিয়ড, এবং সরকারের একটা মানবিক দৃষ্টিভঙ্গি, যেটা সরকারের ভালো কাজ সেটাকে ভালো বলবোই। এই যে ফ্রি চাল দেওয়া, একদম আপনি ভাবতে পারেন একটা 10,323 শিক্ষক এখনো অফিসে গেলে, কোন কাচারিতে গেলে এখনো আপনার মানতে রাজি নন যে আপনি কিভাবে টার্মিনেট হলেন, আপনি কিভাবে, আপনি প্রমাণ দিন। কেউ দিতে নারাজ, আপনি প্রপার ডকুমেন্টস আপনি দিন। রেশন তো থাক দূরে, বাচ্চাদের পড়াশোনার জন্য একটা ইনকাম সার্টিফিকেটের জন্য যাবে। আমার এই বেশ কিছুদিন এই যে নিট এবং এই যে 12-এর রেজাল্ট বা মাধ্যমিকের রেজাল্ট হলো, বেশ কিছু ত্রিপুরা রাজ্যের ডিসিএম এবং এসডিএম দের সাথে আমার বাকবিতণ্ডা হয়েছে। আপনি জানেন 10,300 এসে কেউ নিটে পড়ে, ওদের ইনকাম সার্টিফিকেট দরকার হয়, ওরা কি হচ্ছে, ওরা দিচ্ছে না, বলছে না আপনি স্যালারি সার্টিফিকেট নিয়ে আসুন। আচ্ছা, এবং সেই জায়গায় এই সমস্যাগুলো প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে। ব্যাংক লোন, একটা স্বপ্ন দেখেছে 10 বছর চাকরি করেছে, 7 বছর চাকরি করেছে, স্বপ্ন প্রত্যেকের দেখা, এটা অপরাধ না। একদম একদম সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িতে একটা ঘর করেছে, বাড়িতে 2টা বোন আছে, বোন বিয়ে দিয়েছে, ছোট ভাই পড়াশোনা করে বা কেউ বাইরে পড়াশোনা করে বা হায়ার এডুকেশনের জন্য যাবে, লোন নিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন পারপাসে নিয়েছে। আজকের দিনে আপনি ভাবুন তো, এই মানুষগুলো কোনো অপরাধ না করে আজকে এত বড় অপরাধী হলো।
আমাদের ত্রিপুরা রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত বর্তমান সরকারের যেখানে দিশা 10,323টা পরিবার 30 মাস মাসোহারা পাচ্ছে না, পরিবারগুলোর মধ্যে 138 জন প্রয়াত। এই মানুষগুলোকে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি একটা ডুয়েল ইঞ্জিনের সরকার হয় সেই জায়গায় আমাদের একটা ভালো কিছু হবে। চাকরি তো আমাদের যায়নি, ওরা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে, কিন্তু আগামী দিন যে সরকারটা হবে কেন্দ্র এবং রাজ্যে এক সরকার হবে, অন্তত আইনের সঠিক বিশ্লেষণ হবে। 30টা মাস আপনি যেটা বললেন একটা তদন্ত কমিশনের রিপোর্ট, হ্যাঁ আমারও সরকারের কাছে প্রশ্ন এবং আগামী দিন সেটাই থাকবে, আমাদের দাবি থাকবে। প্লিজ অন্তত এই বিষয়গুলো পাবলিকের সামনে ডিসক্লোজ করুন। এগুলো কনসিলের ম্যাটার নয়, এটা খুব সেন্সিটিভ ম্যাটার। 10,323 যে রঙের তারা থাকুক, ত্রিপুরা রাজ্যে 2013 সালে 1.56% জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছিল, কিন্তু 2018 সালে মানুষ আবেগে এই ত্রিপুরা রাজ্যে মানুষ একটা নতুন সরকার প্রতিষ্ঠা করেছে পূর্বতন সরকারের উপরে বিরক্ত হয়ে। একদম সেই জায়গায় দাঁড়িয়ে 10,323 সেখানে থাকতে পারে বিভিন্ন রঙের বা ধর্মের বা বিভিন্ন বর্ণের, রাজনীতির আঙ্গিনায় বিচার না করে আমার বিনম্র অনুরোধ থাকবে, যেটা অরবিন্দবাবু বলেছেন, আজকে গোটা রাজ্যের মানুষের কাছে আমরা প্রশ্ন চিহ্নের মুখে। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়রা, আমি ওনাদেরকে অশ্রদ্ধা করে বলছি না, ওনাদের আজকের দিনে ভাবা উচিত আমরা এই রাজ্যের সন্তান এবং আমরা পজিটিভলি সরকারের সাথে সবসময় সহযোগিতা করে এসেছি। আপনি প্যান্ডামিক সিচুয়েশন গুলোতে দেখুন, যেখানে 20 জনের বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প করা যেত না, আমরা দৈনিক 5টা করে ব্লাড ডোনেশন ক্যাম্প 100 ইউনিট করে রক্তদান শিবির করেছি। 1286 ইউনিট রক্ত আমরা ডোনেট করেছি রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে। একটা ত্রিপুরা রাজ্যের স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে আমরা সেখানে সম্ভবত 8 ডিসেম্বর 2019 হবে, আমরা 341 জনের একটা রক্তদান শিবির করেছি, যেটা আজকের দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এর আগে পুলিশ দপ্তর বা টিএসআর এর হয়তো সেই রেকর্ডটা ছিল। আমাদের সময় কিন্তু জাস্ট 1 মিনিট, আমি ওই জিনিসটাই বলছি, প্লিজ হয়তো 1 মিনিটটা শেষ হচ্ছে না, আবেগপ্রবণ হয়ে গেছে। আপনার প্রশ্নটা যথেষ্ট রিজনেবল ছিল, এই কারণে বলার আমি সরকারের বিরোধিতা করছি না, আমি সরকারকে রিমাইন্ড করতে চাই, রিকল করতে চাই, বিনম্রভাবে সবিনয়ে অনুরোধ করতে চাই, পূর্বতন সরকারের সময়কালে ওনারা যে ভুলগুলা করেছেন আজকে হারে হারে ওনারা বুঝতে পারছেন। আজকে 10,323 একমাত্র যে সংখ্যাটা, এই সংখ্যাটার সর্বতভাবে এই সংখ্যাটা একেবারে আমাদের এই সমাজ থেকে মুছে যাক। আপনারা এমন ভাবে, আপনারা যেহেতু দায়িত্বে আছেন, আপনারা যেহেতু একটা সাংবিধানিক প্রটোকলে একটা পোস্টে আছেন, যেহেতু আপনাদের দলীয় একটা ভিশন ডকুমেন্টের মধ্যে সেটা প্রতিশ্রুতি আকারে ছিল, আমাদের বিনম্র অনুরোধ থাকবে, যারা আমরা আজকের দিনও ক্ষতিগ্রস্ত, যারা আমরা খুব পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা সরকারকে সাপোর্ট করেছি, আজকের দিনও সাপোর্ট করছি, থাকতে পারে আমাদের মধ্যে হাতের আমার 5 আঙ্গুল সমান নয়, আপনারও সমান নয়, আমাদের অনেক ভাই বোন হয়তোবা সেখানে বিচলিত হয়ে হোক আর অন্যের দ্বারাই অন্যের প্ররোচনার ফাঁদে পড়ে হোক, মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে সবাই উপকার করতে পারে না, অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেকে নোংরামি করে, আবার অনেকে ভালো করে। আমি ওই নোংরা মানসিকতার, কুরুচি মানসিকতার ওই লোকগুলোকে আপনারা উচিত শিক্ষা দিন। আমরা বলবো আপনারা সরকারে আছেন, সবার মুখ বন্ধ করে দিন, অ্যাটলিস্ট অন্তত সবাইকে অ্যাবজর্ব করুন, এবং যে জাজমেন্টটা হয়েছে সেই জাজমেন্টটা কোনোদিন কেউ আদালতে গিয়ে বা ওই জাজমেন্টটাকে কেউ চুলচেরা বিশ্লেষণ করেনি, ভাষা ভাষা কিছু কথা বলেছে, একটা সংযোগ, মানে আমার নিজ থেকে সংযোজন নয়, আমি যেটা সোশ্যাল সাইটে দেখছি, 2 জন লোক রাজ্যের বিভিন্ন সময়ে, একজন অনারেবল রিটায়ার্ড জাস্টিস এবি পাল এবং ইদানিংকালে দেখতে পাচ্ছি আরেকজন অনারেবল রিটায়ার্ড জাস্টিস, কোন একটা ডিস্ট্রিক্ট কোর্ট টোটের হবে, সম্ভবত উনি সাউথে বাড়ি, আশিস পাল। এই যে মাননীয় মহোদয়রা, আমি দেখেছি পূর্বতন সরকারের সময়ও ওনারা কিছু বিবৃতি পেপার আকারে সেখানে ওনাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন ফর দ্য ইন্টারেস্ট অফ 10,323 টিচার্স ফ্যামিলি। আমি ওদেরকে সাধুবাদ জানাই এবং শ্রদ্ধার সহিত বলছি, একটা বিষয় হয়তোবা সরকারের এই জায়গায়, আমরা যেহেতু সরকার পরিচালনা করি না, সরকারের হয়তো কারো কারো মনে এমনটা হতে পারে ওনারা সরকারের কোনো দায়িত্বে নাই, কোনো রেসপন্সিবল পোস্টে নাই, এমন অনেকে অনেক মতের কথা বলতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট ওনাদের কথা আমরা কেন ধরবো? ওনারা এগুলা
বাজার গরম করার জন্য বলতে পারেন, আমি ধরে নিলাম। আমার অনুরোধ থাকবে যে আজকের দিনে মানুষ পরিষ্কার বুঝতে পেরেছে 10,323-এর উপর সত্যিকার অবিচারটা কোথায় হয়েছে। পূর্বতন সরকারের আইনের প্রতি বিধানগ্রস্ত এবং মনোযোগ সহকারে সেটাকে যত্ন সহকারে সযত্নে সেটাকে বিচার করা হয়নি। একটা জাজমেন্ট দেওয়ার 2 ঘন্টার মধ্যে তৎকালীন সময়ে সেটাকে কি করা হয়েছে, সেটাকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে 10,323 চাকরি নেই। আমাদের না, 2 ঘন্টার মধ্যে জাজমেন্টের আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আমাদের জাস্ট 1 মিনিট আমার এতক্ষণে বলা হয়ে যেত যে 2 ঘন্টার মধ্যে জাজমেন্টের ব্যাখ্যা দিয়ে দিলেন তৎকালীন সময়ের যে ওদের সবার চাকরি নেই। আপনাদের কথা আরেকদিন আমরা শুনবো, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে আবারও নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।